স্যার চলে এসেছেন, স্যার ওপরে একটু কাজ করছিলেন, তারপরে নেমে এলেন। তো স্যারের সাথে আজকে তো আমরা গল্পই করতে এসেছি, যেটা আপনাদের প্রথমেই বলেছিলাম, কিন্তু ভাবলাম গল্পের মধ্যে থেকে কিছু কিছু এমন ইনফরমেশন আপনাদেরও দিয়ে রাখি, যেটা আপনাদেরও হয়তো কাজে লাগতে পারে বা সুবিধা হতে পারে। তাই শুধু নিছক গল্প নয়, তার সাথে সাথে কিছু কিছু ইনফরমেটিভ কোশ্চেন অ্যান্সার রাউন্ডও আমরা করে নেবো, ওই ছোটখাটো পডকাস্ট বলতেই পারেন এখন, যেটা খুব ট্রেন্ড। তো স্যার চলে এসেছেন, যেটা বলেইছিলাম স্যারের কাছে আমরা একদম 11-12 থেকে পড়ছি। তো স্যার কেমন আছেন বলুন এখন? ঠিক আছে, ভালো আছি। কেমন আছি সেই প্রশ্নের উত্তর দিয়ে সময় নষ্ট করব না, তোমাদের প্রশ্ন শুরু করো। আচ্ছা ঠিক আছে, আমাদের প্রশ্ন তাহলে আমরা শুরু করছি। তো আপনি তো ছোটবেলা থেকেই আমরা জানি রহরা রামকৃষ্ণ মিশনে পড়েছেন, তারপরে আপনার রবীন্দ্র ভারতীতে মাস্টার্স, তারপর বিএ সবকিছুই করা। তো স্যার আপনি তারপরে শিক্ষকতাকেই কেন পেশা হিসেবে বেছে নিলেন? মানে ইন্টারেস্ট আপনার কোথা থেকে গ্রো করলো শিক্ষকতার প্রতি, বা ভালোবাসাটা কোথা থেকে গ্রো করলো? একদম ছোট বয়স থেকে বলতে গেলে, তখন তো মানুষ বুঝতে পারে না যে কোন বিষয়টাকে সে বেছে নেবে পড়াশোনার জন্য। আমি যখন 9-এ পড়ি, তোমাদের সময় এরকম ছিল না, আমরা 8-এ আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হতো যে অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে কোনটাকে বেছে নেবে। তো সেইখানে আমাদের সামনে বিভিন্ন রকম অপশন ছিল। তো তখনও তো নিজের সেই বোধ বুদ্ধি ছিল না, বাবা একটা সাবজেক্ট বেছে দিয়েছিল আমার জন্য, কিন্তু সেটাও মানে বুক কিপিং, যেটা এতে মানে কমার্স লাইনে যাওয়া যায়। তো সেটা আমার খুব 2 বছর পড়েছিলাম, এটা মোটামুটি নাম্বার পেয়ে কিছু নাম্বার যোগও হয়েছিল, কারণ ওই 34 হতো, ডিডাক্ট হতো, বাদ চলে যেত। তো গিয়ে কিছু নাম্বার যোগও হয়েছিল, বাট সেটা আমার পছন্দের বিষয় ছিল না। সেই সময় অবধি ইতিহাস আমার খুব পছন্দের বিষয় ছিল। কিন্তু ক্লাস 9-এ পড়াকালীন, তোমরা জানো, তোমরা দুজনেই আমার খুব প্রিয় এবং পুরনো ছাত্রী, সেই হিসেবে জানো যে আমার একটা অসুস্থতা সে সময় হয়েছিল। তো সেই কারণে আমি ইতিহাসকে বিষয় হিসেবে বেছে নিলে, এবং আমাদের সময় ইতিহাসে খুব উত্তর বড় বড় লিখতে হতো। এখন যেমন তোমাদের একেবারে শব্দ সংখ্যা সীমিত করে দেওয়া হয়, আমাদের সময় ব্যাপারটা সেটা ছিল না, মানে কত পাতা লিখবো সেরকম হিসেবে নম্বর আর কি। তো সেই হিসেবে ওটা আমার অতটা সম্ভব হয়নি করা। এবার 11-12-এ আমি যে সাবজেক্ট কম্বিনেশন বেছে নিয়েছিলাম, হিস্ট্রি, পল সায়েন্স, ফিলসফি অ্যান্ড এডুকেশন, তার মধ্যে ফিলসফি অর্থাৎ দর্শন বিষয়টি প্রথম থেকেই আমাকে মোহিত করে। এবং আর শিক্ষকতা বলতে গেলে আমার দাদু শিক্ষকতা, মানে যদিও বাই প্রফেশন উনি কেমিস্ট ছিলেন, কিন্তু শিক্ষকতাটা ওনার নেশা ছিল। বিনা পয়সায় রহরা রামকৃষ্ণ মিশনে পড়িয়েছেন, আরও অনেক ছাত্রছাত্রীকে পড়িয়েছেন। আমার দাদাও বার্ডওয়ান ইউনিভার্সিটির ইংলিশের প্রফেসর। শ্রেষ্ঠার মাও তো বোধহয় আপনার দাদু। হ্যাঁ 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 হ্যাঁ, ওর মাও আমার দাদুর ছাত্রী ছিল। তো সেই সব করে মানে শিক্ষকতা ব্যাপারটা আমার ভালো লাগতো, কিন্তু সেটাকে তখন আমি কখনোই ভাবিনি যে এটা আমার পেশা হবে। কিন্তু তারপরে যত এগোতে লাগলাম, মানে দর্শন বিষয়টাকে যত তার ভেতরে ঢুকতে লাগলাম, দেখলাম সেটা একটা অগাধ সমুদ্র। এবং সেই স্যার আইজ্যাক নিউটনের মতোই দু একটা নুড়ি পাথর কুড়িয়েছেন তিনি, বলেছিলেন যে এত কিছু আবিষ্কার, এত কিছু করার পরে আমি যখন MA পাশ করে পড়াতে শুরু করলাম, তখন আমি বুঝলাম যে আমি সেই সমুদ্রের ধারের একটি বালুকণা পর্যন্ত সংগ্রহ করতে পারিনি। মানে এটা এতটাই অগাধ মানে জলরাশি। এবং আর তখন আমার লাগলো যে আমি তাহলে আরো খোঁজ করব। এবং সব থেকে বড় কথা হলো, শুধু ফিলসফি মানে বইয়ের পাতায় পড়া নয়, জীবনে আমার লাইফে সেটাকে রিফ্লেক্ট করা, রিফ্লেকশন ফিলসফি ইন আওয়ার ডেইলি লাইফ, এটা হচ্ছে সব থেকে বড় মানে প্র্যাকটিক্যাল বেদান্ত, যেটা স্বামী বিবেকানন্দ বলেছে। তোমরা যখন 11-12-এ পড়েছো, 2013-এ সেই সিলেবাস চেঞ্জ হয়েছে, সেটাতে ছিল। তো সেইটা আমার খুব ভালো লাগতো যে আমি তাহলে সেই পরিবর্তনটা অবশ্যই করব। ইনফ্যাক্ট সেই নিয়ে আমি তোমাদেরকে এই সুযোগে বলে রাখি যে অধ্যয়ন কোচিং সেন্টার থেকে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, যুব দিবস, সেই দিনকে আমরা একটা 1.5 ঘন্টার সেশন করতে চলেছি, অনলাইন অ্যান্ড অফলাইন। সেখানে স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী নিয়ে আলোচনা হবে, তার সঙ্গে তোমরা যে লিটারেরি মিট আমাদের হতো, সেই লিটারেরি মিট হবে, এবং প্লাস গুলজার সাহাবের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো, গুলজার সাহাবের কিছু কাজ নিয়ে, তার কিছু ইন্টারভিউজ নিয়ে আলোচনা হবে। তোমরা ইনফ্যাক্ট তোমরাও জয়েন করতে পারো, এবং আপনারা যারা ভিউয়ার্স রয়েছেন তারাও জয়েন করতে পারেন। 6টা থেকে সন্ধ্যে 6টা থেকে 7:30। এটা একটা মিনিমাম একটা সাবস্ক্রিপশন চার্জ রাখা হয়েছে 10 টাকা। এটা অনলাইন অফলাইন দুটো মোডেই দেওয়া যাবে।
এইভাবে আমরা একটা লিটারারি মিট মান্থলি করতে চাইছি, যাতে সাহিত্য আলোচনা এবং তার সঙ্গে কিছু মানে সৎসঙ্গ, মানে স্বামীজির কথা ডাইরেক্ট বলতে গেলে সেটা তোমাদের ওই সেই কুইনিং খাওয়ানোর মতো হয়ে যাবে, শুধু ওটা পোষাবে না, তার সঙ্গে আরো মিক্স আপ করে যেটা বেশ ঝালমুড়ি করে তোমাদেরকে পরিবেশন করব, যাতে জিনিসটা ইন্টারেস্টিং হয়। তো স্যার মানে তাহলে এইভাবেই আপনার শিক্ষকতায় আসা, মানে আপনি চেয়েছেন যে ফিলোসফিটাকে আরো জানবেন এবং জানার সাথে সাথে অন্যদের মধ্যেও সেটাকে ছড়িয়ে দেবেন। একদমই। এবং সেরকম কিছু ছাত্রছাত্রী তোমাদের মতো পাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, যাদেরকে পেয়ে সত্যি আমার জীবন ধন্য বলে আমি মনে করি। হ্যাঁ, তো এটাই শিক্ষক, মানে একজন শিক্ষকের হয়তো মানে কি বলবো ব্রত বলতে পারেন বা যাই বলুন না কেন, যে আমি জানবো আমার সাথে সাথে সবার মধ্যে সেটাকে ছড়িয়ে দেওয়াটাই প্রকৃত শিক্ষক হন আর কি। তো স্যার এর থেকেই তাহলে আসে আপনার প্রিয় শিক্ষককে এবং কেন, মানে আমাদের প্রিয় শিক্ষক তো আপনি স্বাভাবিকভাবেই, তো আপনার প্রিয় শিক্ষককে এবং সে কেন, তিনি কেন? আচ্ছা, এবার আমি বলি, আমি একেবারে ছোট বয়সে অ ক খ লেখা থেকে পিজিতে মানে এমএ তে যাদের কাছে পড়েছি বা যাদেরকে প্রফেসর হিসেবে পেয়েছি, তারা প্রত্যেকেই আমার কাছে প্রিয়, কারণ তাদের প্রত্যেকের কাছ থেকে আমি কিছু না কিছু শিখেছি। আজকে আমি যে শিক্ষকতা করছি, আমি মানে ভেবে দেখলে দেখি যে তার কিছু না কিছু রিফ্লেকশন, তাদের কিছু না কিছু রিফ্লেকশন আমার মধ্যে রয়েছে। কিন্তু যদি একজনকে বাঁচতে হয়, হ্যাঁ 19-20 থাকে, তো একজনকে যদি বলতে হয় তো রঞ্জনা মুখার্জি। উনি, আমি যখন এতে আরবিইউতে ঢুকি তখন উনি এইচওডি ছিলেন আমাদের ফিলোসফি ডিপার্টমেন্টে। তো উনি সত্যি মানে অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ টিচার অসাধারণ ছিলেন। তারপরে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, সেটা তো তখন তোমরা ছোট, 2013-এ। হ্যাঁ, আমরা তখন স্কুলে পড়ি। হ্যাঁ, মানে একদমই। হ্যাঁ, উনি কিন্তু মানে আমরা তো কোনো রেমুনারেশন বা কিছু দিতে পারিনি, উনি নিজের গাড়ি মানে তেল পুড়িয়ে করে, তখন আমাদের এইচওডি ছিলেন আরবিইউ, তখন এইচওডি ছিলেন কুন্তলা ভট্টাচার্য, ওনাকে পিক আপ করে, কারণ উনিও আসবেন বলে কথা দিয়েছিলেন, তো ওনাকে নিয়ে আমাদের এতে এসেছিল, আমরা লোক সংস্কৃতি ভবনে অনুষ্ঠানটা করেছিলাম। অসম্ভব উৎসাহ, এবং নিজে হারমোনিয়াম নিয়ে এসে, যেমন আমরা যখন মানে আপনাদেরকে উৎসাহটা দেওয়ার জন্য যাতে আপনারা পরবর্তীতেও আবার, হ্যাঁ মানে উনি আমরা যখন ওই ফেয়ারওয়েল যে এটা করতাম, কারণ আমি কোনদিন ইউনিয়নের সঙ্গে সেভাবে যুক্ত ছিলাম না, কিন্তু যারা ওই মানে সাংস্কৃতিক অনুষ্ঠান করতাম, তো সেই জন্য যারা বেরিয়ে যাচ্ছে আর কি, মানে যেটা ফেয়ারওয়েল একটা প্রোগ্রাম হয়, সেগুলো আমাদের তখন ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে হতো। তো সেটা করার জন্য উনি যেভাবে উৎসাহিত করেছিলেন, নিজের হারমোনিয়াম নিয়ে এসে আমাদেরকে দেওয়া করা, মানে আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। এবং এই যে স্পিরিটটা, এই উৎসাহটা মানে অসাধারণ। হ্যাঁ, এটা তো সত্যি কথা, উৎসাহ মানে আপনাদের থেকে উৎসাহ পেয়ে আমরা এগিয়ে যাই। তো সেটাই। তো আচ্ছা, তো আমরা জানলাম আপনার প্রিয় শিক্ষক বা শিক্ষিকা এবং আচ্ছা, আপনার এবার একটু পড়াশোনার বাইরে যাই, শুধুই পড়াশোনা বললে অনেকেই হয়ে যায়, তো আপনার পড়াশোনা ছাড়া আগ্রহের বিষয় কি? পড়াশোনা ছাড়া আগ্রহের বিষয় হচ্ছে কবিতা পড়তে আমার ভালো লাগতো। এবার কবিতার ক্ষেত্রে বলে দিই, এটা অনেকেরই একটা থাকে, আবৃত্তি চলতি কথায় আমরা বলি, একটা হচ্ছে যেখানে আমরা মেমোরাইজ করে জিনিসটাকে মনে রেখে বলি, সেটাকে আবৃত্তি বলবো, ঠিক আছে, কিন্তু যেখানে আমি দেখে দেখে বলবো, কারণ আমার ওইটা একটা খুব হতো যে ল্যাক অফ কনফিডেন্স, একদম পরিষ্কার বলতে অসুবিধে নেই, তো আমি দেখে দেখেই বলতাম, আর তাতেও কিন্তু আমি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। যেমন রঞ্জনাদি, আমরা একটা মানে কেলোর কীর্তি করেছিলাম, ওই যে অনুষ্ঠানটা বলছি ফেয়ারওয়েলটাতে, মানে কুন্তলা মানে আমাদের ওই যে প্রফেসর বললাম উনি নন, এই হচ্ছে কুন্তলা, টাইটেল মুখার্জি, এখন বিয়ের পরে কি হয়েছে বলতে পারবো না। তো ও কুন্তলা আমাদের যে প্রফেসর বললাম তা নয়, কুন্তলা মুখার্জি। তো ও সঙ্গে ওর খুব মানে নাচে খুব উৎসাহ ছিল, এবং ও কোথাও সেভাবে শিখেছে কিনা জানি না, কিন্তু একটা স্বাভাবিক মানে নৃত্যকলার প্রতি আগ্রহ ওর ছিল, সেই জন্য বিভিন্নভাবে ও শিখে নিয়েছিল। তো প্রথমত যে প্রস্তাবটা দিয়েছিল, মানে ওই ব্রততী বন্দ্যোপাধ্যায়ের আমি সেই মেয়ে, বলো তুই উঠে আমি সেই মেয়ে আবৃত্তি করবি, আমি নাচবো, আমি বললাম দেখ জুতো একটাও মানে আমার গায়ে ছাড়া পড়বে না। তো তখন আমি বললাম ওই যে
ইয়ে রবীন্দ্রনাথের যে কবিতা যে কৃষ্ণ। কৃষ্ণকলি, কৃষ্ণকলি কবিতাটি আমার খুব প্রিয় কবিতা এবং এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে আমি করেছি তার সঙ্গে বিভিন্ন আপনি একবার বলেছিলেন, ওই জন্যই বললাম কৃষ্ণকলি। হ্যাঁ হ্যাঁ ওটা আমার কোচিং সেন্টার যেখানে ছিল সেখানে আচ্ছা। প্রোগ্রামে করেছিলাম। তো সেই কারণে তো কৃষ্ণকলিটা করেছি। এবার কৃষ্ণকলিটা করার ক্ষেত্রে আমরা একটা ট্রেন্ড মেনটেন করার চেষ্টা করেছিলাম যে কৃষ্ণকলির ফার্স্ট যেটা কবিতার ফার্স্ট স্ট্যান্ডাটা হলো, তারপরে সেকেন্ডটাতে এসে আবার ফার্স্টেরটাতে ফিরে যাবে। তাহলে ও নাচের যে পশ্চার গুলো সেগুলো দেখানোর একটু সময় পাবে, অবকাশ পাবে। এবং একটু আমি যে রিদমে করছিলাম ও বললো তুই একটু স্লো যা। তারপরে আমি আবার খুব স্লো হয়ে গেল, ও বললো যে না এর থেকে একটু মানে একদম স্লো নয় একদম ফাস্ট নয়, একটা মিডিয়াম। হ্যাঁ ছন্দ মেলাতে অসুবিধা হবে। তো সেসব ঠিক হলো, আমরা রিহার্সাল দিলাম। এবার ফাইনাল আমি এতে উঠে সেটাই কি আপনার জীবনের প্রথম স্টেজ পারফরম্যান্স? না না তার আগে অনেক করেছি, কিন্তু ওই যে স্টেজে উঠে মানে আমি আবৃত্তি করছি নাচছে এবং সেটা মানে বেশ একটু বড় অডিয়েন্স। হ্যাঁ ওখানে প্রায় সবখানেক ছাত্রছাত্রী ছিল, মানে বড় দাদা দিদি। সেটাতে নার্ভাস ছিলাম কি ছিলাম জানি না। আমি কি করলাম প্রথম স্ট্যান্ডার্ডটা করলাম করে আবার সেই ফার্স্ট স্ট্যান্ডার্ডেই ফিরে গেলাম। মানে এটা কি বোকা বোকা মানে শেষ করে আবার সেটাতেই। হ্যাঁ মানে এটা আমার নিজের গালেই নিজে চড় মারতে ইচ্ছে করছিল। কিন্তু কুন্তলাকে আমি মানে হ্যাটস অফ বলবো, হ্যাটস অফ কুন্তলা, যে কুন্তলা এক মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড থামলো, তারপরে এমন ভাবে নাচতে শুরু করলো সবাই ভাবলো যে ওটাই আমাদের প্ল্যানিং ছিল। মানে তুই ভাবতে পারবি না, তোরা নিজেরা নাচিস বলে জানিস, যে একজন নৃত্যশিল্পী হিসেবে ওর থেকে বড় মানে প্রেজেন্স অফ মাইন্ড এবং কি বলবো মানে নিজেকে পারফরমেন্সকে তুলে ধরা, এর থেকে কিছু হতে পারে না। রঞ্জনাদি অনুষ্ঠান শেষ হওয়ার পর বললেন সবাই তো সিডি চালিয়ে নিতেছে, তোমরা যেটা করেছো মানে অ্যাপ্রিসিয়েট করার মতো দারুণ করেছো। এবার আমি আলাদা করে রঞ্জনাদিকে ধারে নিয়ে গিয়ে বললাম যে জানেন না যে আমরা কি গলতি করেছি, কি ভুল করেছি? মানে কোনো ভুল হয়নি, তুমি তো দুর্দান্ত আবৃত্তি করেছো, দারুণ নেচেছে। বললাম ঠিক আছে ম্যাডাম, এখানে ফোনে পরে আপনাকে বলবো। আর সামনাসামনি কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকলে সেটা আপনি যেভাবেই করুন, যতটুকুই করুন, দেখবেন সেটা পারফেক্টই হয়। মানে ওইটুকুর মধ্যেও যে আপনারা জিনিসটা ফুটিয়ে তুলেছেন, সেটা অবভিয়াসলি দর্শকদের নিশ্চয়ই ভালো লেগেছিল। আর ভুল যাতে বোঝা না যায় সেটাই আসল। হ্যাঁ মানে আমি যখন স্টেজে মানে আপনিও তো নার্ভাস হননি যে বাবা আমি আবার এটা কেন রিপিট করছি? হ্যাঁ, ওটাও তো একটা মানে আমি যেই দেখলাম ও নাচতে শুরু করে দিয়েছে, আমিও আবার আবৃত্তি কন্টিনিউ করে দিলাম, আমিও আর ওখানে থামলাম না। হ্যাঁ 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 তো ওইটা। তারপরে আরেকটা জিনিস আমরা করেছিলাম যে আমার ওই যে গান গায় যে বন্ধুটা বলেছিলাম না, শুভদীপ পাল, ও অসাধারণ গান গায়। তো আমি একটা কবিতা, রবীন্দ্রনাথেরই কবিতা, এই মুহূর্তে আমার খেয়া কাব্যগ্রন্থের কবিতা, তো সেটা কিছুটা জায়গার সঙ্গে ও বললো একটা কি রাগ এখন ভৈরবী বা কিছু একটা রাগ দারুণ যাবে, আমি এটা করব। তো ওটা আমাদের কোচিং সেন্টারের প্রোগ্রামে। তো আমি বললাম যে এরকম কিন্তু আমি কোনোদিন করিনি, যে আমার সঙ্গে এরকম কেউ এটাই করছে, বলে তুই চল না করবো, কোনো চাপ নেই। এবার আমরা করলাম, সবাই বেশ হাততালি দিল। এবার একটা ছেলে, যে ছেলেটা কোনোকালে পড়াশোনা করতো না, কোনোদিন আমাদের সঙ্গে কথাবার্তা বলতো না, এগিয়ে এলো আমার দিকে, কিলো করেছে কিছু একটা মানে অপশব্দ প্রয়োগ করে দেবে, মা এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি মনে করি সেটা আমার কাছে সব থেকে ভালো অ্যাপ্রিসিয়েশন, সবথেকে ভালো পুরস্কার বলতে পারেন। কখনো কথা বলেনি, মানে তার এতটাই হৃদয় ছুঁয়েছে ব্যাপারটা। তো এবার শ্রেষ্ঠা পরের প্রশ্ন করে ফেলছে আর কি। আসলে আমরা এত কথা বলতে ভালোবাসি এবং শুনতে ভালোবাসি যে ব্যাপারটা দীর্ঘায়িত হয়ে যাবে, শুনতেই থাকি। এটা তো জানলাম আপনার থেকে যে আবৃত্তি আপনার মানে প্যাশন, তো আবৃত্তি ছাড়া আপনি কিভাবে সময় কাটান অবসর সময়? সেটা হচ্ছে সিনেমা দেখতে আমি খুব ভালোবাসি। এখন কোভিডের সময় যখন সিনেমা হলে যেতে পারিনি, প্রাইম এইসবে দেখেছি সিনেমা। আর আপনার তাহলে প্রিয় ডিরেক্টরকে, পরিচালক আগেকার দিনের পুরনো বলতে বাংলা বলছি আমি, টলিউড সত্যজিৎ রায়। তারপরে ঋতুপর্ণ ঘোষ। আর এখনকার দিনের মধ্যে যেতে গেলে কৌশিক গাঙ্গুলি আর ওই শিবু মানে নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, এদের কাজও বেশ ভালো লাগে। তো এরকম কোন ছবি রিসেন্টলি দেখেছেন যেটা থেকে মানে আপনার এখন যারা ছাত্র তাদের বেশ তারা অনুপ্রাণিত হতে পারে বা তাদের কোনো মানে ভালো লাগার বিষয় বা কিছু এরকম রিসেন্ট? হ্যাঁ রিসেন্ট যেটা দেখেছি 12th ফেল একটা মুভি দেখেছি,
ওটা কিন্তু আমি বলবো যে আপনারা যারা মানে এই রয়েছেন, দর্শক রয়েছেন, এবং তোমাদেরকেও বলবো 12th ফেল মুভিটা দেখো। মুভিটা দেখে কিভাবে অনুপ্রাণিত হবে সেটা বলে দিতে হবে না, ওটা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ। ঠিক আছে। আর এখনকার দিনে মানে বর্তমান ছাত্রদের মানে উম, জীবিকা তো সবারই একটা নিজস্ব ইয়ে থাকে যে আমি এইটা চয়েস করবো, বা আমাদের সময় যেগুলো ছিল যে একটা লক্ষ্য ছিল, কিন্তু এখন অনেকে মনে করছে যে না, স্টিরিওটাইপ ওগুলোই বাঁচবো না, অন্য কিছু ভাবে জীবিকা। মানে এখন তাছাড়া অনেক জিনিস খুলেও গেছে, অনেক ওপেনিংস, মানে আমরাও যখন পড়াশোনা করেছি তখন এত কিছু সুযোগ ছিল না, এখন অনেক দিক খুলে গেছে। তা এটাকে আপনি মানে আশীর্বাদ মনে করছেন না কোন একটা দিকে? না না, অবশ্যই ভালো। তবে আমি মানে যেহেতু অ্যাট প্রেজেন্ট মানে বিভিন্ন বোর্ডের, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি, সিবিএসসি সব বোর্ডেরই স্টুডেন্ট পড়াচ্ছি, একটা জিনিস আমি লক্ষ্য করছি আফটার কোভিড সব স্টুডেন্ট বলবো না, বেশিরভাগ স্টুডেন্টের মধ্যে এমন একটা ব্যাপার আসছে, খুব একটা ক্যাজুয়াল, পড়াশোনাটাকে। হ্যাঁ মানে ঠিক আছে ও পাস করে যাবো, এ হয়ে যাবে। আর মানে কিছু কোনো বোর্ডের এগেনস্টে আমার কোনো কমপ্লেন নয়। আমাদের সময় কি ছিল, যে এফর্টটা দিয়ে যে মার্কসটা পাওয়া যেত, এখন তার থেকে কম এফর্ট দিয়ে তার থেকে ভালো মার্কস পাওয়া যাচ্ছে। তাহলে আর আমি মনে করি কখনোই কোনো মার্কস কোনো কোনো ছাত্রের মানে এফিকেসি, তার এফিসিয়েন্সি, তার ক্যাপেবিলিটি জাজ করা যায় না। এটা কোনোদিন জাজ করা যায় না। এটা কোনো মানে দুনিয়ার কোনো মার্কশিট এমন বেরোয়নি যাতে একটা স্টুডেন্টের আমি ক্যাপেবিলিটি জাজ করতে পারি। তো এখন আপনি মানে মেন প্রবণতাটা কিসের উপর দেখছেন, ছাত্রদের প্রবণতাটা, বা এরকম কোনো কিছু দেখেছেন মানে এমন একটা প্রফেশন ছাড়া বাঁচতে চাইছে যে প্রফেশনের সাথে তাদের মানে কোনোভাবে যোগাযোগ, মানে তার সাথে সেই প্রফেশনের যোগাযোগ নেই, এবং তাকে সেটা বোঝানো যে এটা তোমার মানে এটা একটা বাস্তবিক হতে পারে না, তুমি এভাবে এভাবে লাইন মানে এভাবে যাও, এই লাইনগুলো মানে অবভিয়াসলি সেই পজিশনে পৌঁছতে গেলে কিছু তো মানে আমাদের Effort এফর্ট দিতেই হয়। দিতেই হবে না, সেটা পড়াশোনায় তো একটা ন্যূনতম পড়াশোনা লাগবেই, সে আমি হ্যাঁ, যে লাইনেই যেতে চাই না হ্যাঁ কেন। হ্যাঁ, তো সে সচিন সেরকম তেন্ডুলকার বা এই তাদের ক্ষেত্রে হ্যাঁ, বলা হ্যাঁ। হয় যে তারা পড়াশোনা, কিন্তু তাদের একটা মিনিমাম কোয়ালিফিকেশন minimum তারাও qualification তো তারাও এ রয়েছে, করেছিল। রয়েছে, তো একদম। সেক্ষেত্রে একটা বলি, তুমি আমি নাম করব না, তোমার একটি ছাত্রকে তুমি আমাকে দিয়েছিলে, তো তার আমি কিছুদিন ক্লাস করানোর পরই দেখলাম যে এমনি সাধারণ পড়াশোনায় তার খুব আগ্রহ নেই। তো আমি বললাম যে বাবা তুমি কি হতে চাও, মানে একটা এম ইন লাইফ সবার থাকে, বললাম ইউটিউবার হতে চাই। তো ইউটিউবার বললো মানে কি ধরনের ইউটিউবার? তো এবার সে ওই ভিডিও গেম মানে গেমিং, হ্যাঁ। তো এবার হচ্ছে এক্ষেত্রে আমি একটু মানে পিছিয়ে পড়া মানসিকতার বলতে পারি, কারণ আমি ওই ভিডিও গেম টেম কোনোদিনই সেভাবে খেলিনি। আমি মাঠে গিয়ে দুমদাম বল মারলাম, কোনোদিনই আমি দারুণ ফুটবলার, দারুণ ক্রিকেটার কিছু না, কিন্তু মাঠে গিয়ে একটু ঘাম ঝরানো এটাকে আমি প্রেফার করেছি। তার বাড়িতে একটু মানে স্টোরি বুকস পড়া, এইগুলোকে প্রেফার করেছি। কিন্তু ওই একটা কম্পিউটার বা একটা ওই যন্ত্রের মধ্যে নিজেকে আবদ্ধ রাখা, এটাকে আমি করিনি। তো তাদের এই যে প্রবণতা, এবং তারা জিনিসটা যে বুঝছে না যে তাদের কোয়ালিফিকেশনটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া দরকার, তো যন্ত্রের মধ্যে আবদ্ধ থাকাটাকেই আমি খুব যে অ্যাপ্রিসিয়েট করি তা নয়। তবে এখন যে নতুন ধরনের, যেমন ওই যে ইউটিউবার হওয়া, বা এখন ওই যে ভিডিও গেম তৈরি করা, হ্যাঁ, তো ওই যে অ্যানিমেশন তৈরি করা, হ্যাঁ, এই সবগুলো সত্যি নতুন ধরনের চাকরি বা কেরিয়ার অপরচুনিটি, যেগুলোকে মানে ভালো ভাষায় বলা যেতে পারে, সেগুলো খুলে যাচ্ছে, সেগুলো অবশ্যই করা যেতে পারে, কিন্তু সেই জায়গায় পৌঁছতে গেলে একটা ন্যূনতম যোগ্যতা অর্জন করতে হয়। হ্যাঁ, সেটা 100 বার। হ্যাঁ, তো এবং সেটা সম্পর্কে জ্ঞানও আহরণ করতে হবে একদম। প্রচুর ভাবে, কারণ আমরা মনে করি যে ইউটিউবার কি 4টে ভিডিও করে নেবো হয়ে যাবে দিনে, কিন্তু সেই কাজটাও প্রচন্ড মানে কোনো কিছুর ওই ভালোবাসা বা একাগ্রতা বা সেটা সম্পর্কে জ্ঞান না থাকলে কোনো কিছুই আমার মনে হয় না করা যায় বলে। তো আমাদের আরো অনেক প্রশ্ন আছে আমাদের কাছে, স্যারকে করবো, এসেছি যখন সব করেই যাব, কিন্তু অনেকটা বড় হয়ে গেলে আপনাদেরও শুনতে ভীষণ মনোটোনাস লাগবে, তাই আজকের পার্টটা আমরা এখানেই শেষ করছি।